নমস্কার, সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন লৌকিক ভয়ের গল্পে আপনাদের স্বাগত জানাই। এই নিবেদনে আমরা নিয়ে আসি আপনাদের জন্য বাংলার লৌকিক ভূতের গল্প, যেমন মেছো, জলপিশাচ, রুদ্রবঙ্গা, একানরে, আরও অনেক বিভিন্ন বাংলার লৌকিক হরর আইকন। আজ এমনই এক বাংলার ভৌতিক গল্প শোনাব, যার নাম বোবা। আমরা সবাই জীবনে একবার অন্তত স্লিপ প্যারালাইসিস অনুভব করি, তাই আজকে সেটারই ওপর আমার কনিষ্ক সাহার লেখা গল্প বোবা। আজকের গল্পে আওয়াজ দেওয়ার জন্য মৌমিতা এবং তানিয়াকে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। আমাদের মনে সাধারণত তিনটি অবস্থা থাকে: জাগ্রত, স্বপ্নবৎ আর সুষুপ্তি। জাগ্রত মানে যেখানে আমরা এখন আছি। স্বপ্নবৎ মানে ঘুমানোর পর যখন আমরা স্বপ্ন দেখি। আর সুষুপ্তি মানে গভীর নিদ্রা, যেখানে আমাদের কোনো চেতনা থাকে না, সময়, দেশ, এমনকি নিজের কোনো অনুভূতি অবধি থাকে না। তবে হ্যাঁ, একটি চতুর্থ অবস্থাও আছে, এই স্বপ্ন আর জাগ্রতর মাঝামাঝি, যেখানে না আমরা সম্পূর্ণভাবে ঘুমিয়ে থাকি, না সম্পূর্ণভাবে জেগে থাকি। আর এই জায়গাতেই আচমকা আটকে যাওয়াকে বলে স্লিপ প্যারালাইসিস। মানুষের মনের কিছু অংশ জেগে থাকে আর কিছু অংশ ঘুমিয়ে থাকে, যার জন্য মানুষেরা চেষ্টা করেও নিজের দেহ নড়াতে পারে না। আর এই মুহূর্তে অনেক সময় মানুষ হ্যালুসিনেশন শুরু করে, নিজের ঘরের ভেতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর আকৃতি দেখতে পায়, কখনো বা দেখে নিজের দেহ ছেড়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এগুলোর কোনোটাই বাস্তব হয় না। এই অনুভূতির পর বেশিরভাগ মানুষই এক ধরনের ট্রমাতে চলে যায়। ঘুমোতে বা বিছানা দেখলেই একটা আতঙ্ক কাজ করতে শুরু করে। কাউকে কিছু বলতেও পারে না, কারণ ভয় পায় লোকে পাগল ভাববে বলে। তবে প্রত্যেক 10 জনের মধ্যে 9 জনের এই অভিজ্ঞতা হয়। এই উক্তি বলেই থামলেন সাইকোলজির প্রফেসর তীর্থঙ্কর। স্যার, এটা কি বংশানুক্রমিক হতে পারে? একজন ছাত্র প্রশ্ন করল। কিছু কিছু জায়গায় দেখা গেছে যে এটা পরিবারের মধ্যে সবার আছে, কিন্তু বেশিরভাগ সময়ের কারণ রোজ একই সময় ঘুমোতে না যাওয়া, কম ঘুমোনো বা দরকারের থেকে বেশি ঘুমকেও বলা হয়েছে। আগেকার দিনে যখন এরম ধরনের কিছু হতো, লোকে গ্রামগঞ্জে ওটাকে ভূতে ধরা বিশ্বাস করত। আর বিদেশে ভিন গ্রহের প্রাণীর আবির্ভাব। কি করে বুঝবো আমাদের স্লিপ প্যারালাইসিস হতে চলেছে? গুড কোয়েশ্চেন। বেশিরভাগ স্লিপ প্যারালাইসিস হওয়ার কিছু আগে বা ওই মুহূর্তে পেশেন্টরা বলেছে কোনো হিসিসানি বা ছিড়ছিড়ে শব্দ এসে কানে লাগে। যাক, আজকের লেকচার এই অবধি, আবার পরের ক্লাসে দেখা হবে। ধন্যবাদ। এই বলে প্রফেসর নিজের অ্যাটেন্ডেন্স রেজিস্টার নিয়ে বেরিয়ে আসে। বসে থাকে শুধু পরমা। প্রফেসর চলে যাওয়ার পরও একে একে ক্লাসে সবাই বেরিয়ে আসছে। সে মুখ ঘোরাতেই দেখতে পায় জানলার বাইরে দাঁড়িয়ে আছে কালো ছায়া ছায়া একটা জীব। প্রকাণ্ড একটা হাসি আঁকা তার মুখে। বড়মা চেয়েও নড়তে পারছে না, ভয় কাঠ হয়ে গেছে। সেই ছায়ামূর্তির চোখ পরমার ওপর নিবদ্ধ। কি হিংস্র সেই দৃষ্টি! পরমা চেয়েও চিৎকার অবধি করতে পারছে না। কিরে, খেতে যাবি না? অনিকেতের আওয়াজে ঘুম ভাঙল পরমার। ক্লাসে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল সে। ইদানিং সারাক্ষণই ঘুম পায় পরমার। এত ঘুম তো আগে পেত না। আর ঘুমোলেই এক স্বপ্ন, একটা কালো ছায়ামূর্তি মুখে একটা বীভৎস হাসি নিয়ে আস্তে আস্তে এগিয়ে আসছে তার দিকে। সে চেয়েও নড়তে পারছে না। ঘটনাটা শুরু হয়েছিল 2 দিন আগে। পরমা কল্যাণী ইউনিভার্সিটিতে সাইকোলজি 2nd ইয়ারে পড়ে। বাড়িতে থাকে বাবা আর মা। এক দাদা ছিল, সেও বিয়ে হওয়ার পর কলকাতায় গিয়ে থাকে। দমদমের হনুমান মন্দিরের কাছে ওদের বাড়ি। বউ আর একটা বাচ্চা নিয়ে ভালোই আছে। পরমা মাঝে মাঝে যায় সেখানে,
একদিন গিয়ে থেকেও আসি। ওর বাবা আগে ব্যাংকে কাজ করত, এখন রিটায়ার্ড। পরমার একটা ছোট্ট পাশাপাশি জেমস্টোনের ব্যবসাও আছে। বাড়িতে প্রতিষ্ঠিত আছে নর্মদেশ্বর শিব, নিত্য নৈমিত্তিক পুজো হয় তার। পরমাদের বাড়ির সামনেই আছে একটা ছোটোখাটো পুকুর, তার পাশেই সরকারদের বাড়ি, যতীন সরকার আর তার বউ সরলা। কিছুদিন আগে পরমা বাজার থেকে কি একটা জিনিস আনতে বেরিয়েছিল। সে দেখল সরকারদের বাড়ির আশেপাশে ভিড় জমেছে। কলকাতার মতো ফ্ল্যাট বাড়ির কালচার না থাকার কারণ পাড়ায় সবাই সবাইকে কম বেশি চেনে। তাই দ্বিধাবোধ না করে এগিয়ে গেছিল খোঁজ নিতে কি হয়েছে দেখার জন্য। অ্যাম্বুলেন্স বাড়ির সামনে দাঁড়িয়েছিল। বাড়ির ভেতর থেকে কাপড় চড়ানো যতীন সরকারের দেহটা 2-3 জন ধরাধরি করে বের করল। বের করার সময় মুখটা একটু নড়ে গেল, আর তখনই পরমার মনে হলো দেহটি যেন তার দিকেই তাকিয়ে আছে। কিন্তু এই ঘটনাটা ঘটল এক মুহূর্তের জন্য, কিন্তু সেটাই অনেক। পরে জানা গেছিল ঘুমের মধ্যেই মারা গেছে যতীন সরকার। তার বউ আর 5 বছরের মেয়ে সকালে বাবা উঠছে না দেখে ডাক্তার ডাকে। তখন ডাক্তারই বলল কোনো শরীর খারাপ নেই, কোনো রোগ নেই, ঘুমের মধ্যে মানুষ কিভাবে মরল। ডাক্তার যদিও বলেছে হার্ট অ্যাটাক, তাও পরমা যেন ভুলতে পারছিল না মুখটাকে। চোখ বন্ধ করলেই যেন ভেসে আসছিল তার মুখের সামনে যতীন সরকারের সেই ভয়ঙ্কর মুখ। সমস্যাটা অবশ্য শুরু হলো তার কিছুদিন পরে। যতীন সরকারের বউকে পুলিশ ধরে নিয়ে গেল। পাড়ায় রটতে সময় লাগলো না যে যতীন সরকারের বাড়ি ছাড়াও একজন উপপত্নী ছিল। যতীনের বউ যখন জিনিসটা জানতে পারে তখন থেকেই নাকি তাদের দুজনের মধ্যে শুরু হয় একটা ঝামেলা। রোজই চলতো সেই ঝামেলা, কিন্তু যতীনের স্ত্রী নাকি আর থাকতে না পেরে রাতে খাবারে বিষ মিশিয়ে দেয়। সমস্যা শুরু হলো যেদিন বিকেলে পুলিশ যতীনের বউকে নিতে এলো। পরমা সেখানেই ছিল। যতীনের স্ত্রীর মুখে দুঃখ আর কষ্টের ছাপ ফুটে উঠছে। স্পষ্টভাবেই আশেপাশে কি হচ্ছে বুঝতে পারছে না সে। চোখের মনির পাশে একটা লাল দাগ লক্ষ্য করল পরমা। তাদের 5 বছরের বাচ্চা মেয়েটা কাঁদতে কাঁদতে এসে মাকে জড়িয়ে ধরল। ওর মা যেন নির্বিকার। পরমার এই দৃশ্যটা দেখে যেন কেমন অস্বস্তি লাগছিল। সেদিনই রাতে স্বপ্নে প্রথম সেই ছায়ামূর্তিকে দেখেছিল। লাঞ্চের সময় ফোনে একবার বাবার সাথে কথা বলে নেয় পরমা, ঠিকঠাক করে খেয়েছে কিনা জানার জন্য। আজকে ফোন করতেই ওপাশ থেকে মা তুলে বলল বাবা নাকি ব্যস্ত, পাইন কাকু এসেছে। পাইন কাকু? ও কি করছে আমাদের বাড়িতে? ওর মা এ ব্যাপারে কিছুই জানে না, তাই পরমাও আর কথা বাড়ালো না। পাইন কাকু পালপাড়ার একজন পূজারী। লোকটা নাকি তন্ত্রমন্ত্র জানে, তবে পালপাড়ায় বিশেষ সুনাম নেই লোকটার। এমনি তাবিজ কবচ বানিয়ে দেয় ঠিকই, কিন্তু হঠাৎ পরমার বাবার সাথে কি দরকার? সেদিন রাতে ঘুমানোর সময় হঠাৎ একটা গোয়ানির শব্দ শুনতে পায় পরমা। দৌড়ে গিয়ে দেখে তার বাবা বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। ওর মা আর ও মিলে ধাক্কাধাক্কি করে ডাকে তার বাবাকে। ওর বাবা ঘুম থেকে উঠে হাঁপাতে হাঁপাতে বলে, ওফ, কি বিভৎস অনুভূতি। পরমা বাবাকে সামলাতে সামলাতে বলে, কি হয়েছে বাবা? বাজে স্বপ্ন দেখেছ? স্বপ্ন নয় রে মা, স্বপ্ন নয়। ও আমার ভিতরে ঢোকার চেষ্টা করছে। পায়ের তলায় সূচের মতো ফুটছিল, জানিস তো। পরদিন সকালে খবরটা প্রথম মাই দিল। যতীন সরকারের বউ ঘুমের মধ্যেই মারা গেছে। পরমার যেন জিনিসটা সুবিধের মনে হলো না। যতীন সরকার আর তার স্ত্রী দুজনেই একইভাবে কি করে মারা যায়। সকালে কলেজে পৌঁছে পরমা নিজের জায়গায় গিয়ে বসল। সকালে একটা কড়া করে বানানো কফি খেয়ে বেরিয়েছে সে, যাতে আবার ঘুমিয়ে না পড়ে।
কলেজের প্রথম ক্লাসটা মিশ্রা স্যারের, তারপরে আবার তীর্থঙ্কর স্যার আসবে। মিশ্রা স্যার সোশ্যোলজি পড়ান। ক্লাসের শেষে পরমা ফোনটা বের করল। সাইলেন্ট ছিল ফোনটা। 10টা মিস কল বাড়ির থেকে। ফোন করতেই ওপাশ থেকে মায়ের কান্না ভেজা কণ্ঠ। পরমা কথাগুলো শুনল আর তারপরেই হন্তদন্ত হয়ে ক্লাস থেকে বেরোতে যাবে। দেখে সামনেই তীর্থঙ্কর স্যার দাঁড়িয়ে। কি হলো পরমা, কোথায় যাচ্ছ? ক্লাস করবে না নাকি? স্যার ক্ষমা করবেন, আমার বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে কি হলো? হ্যাঁ স্যার, বাবা পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে, তারপর চোখ খুলছে না, হসপিটালে ভর্তি করা হয়েছে। ঠিক আছে, তুমি সাবধানে যাও, আর জানিও কি হলো। পরমা এই অবধি বলে দৌড়াতে লাগলো। কল্যাণী হাসপাতালে ঢুকে দেখে তার বাবা শুয়ে আছে। কিছুক্ষণ আগেই ডাক্তার বলে গেছে ঘাবড়াবার কিছু নেই, শুধু অজ্ঞান হয়ে আছে উনি। পরমা এসে হাসপাতালের সব ফর্ম্যালিটি পুরো করল। তার দাদা বৌদিরা তখনও রাস্তায় আছে। নিজের মাকে সামলে সে বাইরে গেল কিছু ওষুধ কিনতে। তখনই সে লোকটাকে দেখতে পেল। পাগলাটে ধরনের চুল উস্কো কুস্কো, এক কোণে দাঁড়িয়ে কেমন যেন উঁকি ঝুঁকি মারছে। গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি কোপের আড়ালে মুখটাকে চিনতে একটু সময় লাগলো পরমার। এ আর কেউ নয়, তাদের পাড়ার পাইন কাকু। কিন্তু সে এখানে কি করছে? পরোয়া কাছে যেতেই পাইন কাকু যেন ভূত দেখার মতো চমকে উঠল। পাইন কাকু এখানে কি করছে? ভদ্রলোক যেন পরমার কথাগুলো শুনতেই পেল না, শুধু পরমার হাত ধরে বলল, সে আসছে পরমা, তোর বাবাকেও কেড়ে নেবে। পরমার মুখে যেন ভয় ফুটে উঠেছে। হঠাৎ কি একটা দেখে পাইন কাকু যেন তাড়াতাড়ি পালিয়ে গেল। পরমা কিছুই বুঝতে পারল না কি হয়েছে, কে আসছে। আর মা বলছিল ইদানিং বাবার আর পাইন কাকুর দেখাশোনা বেড়েছিল, আর তারপর থেকেই বাবার বাজে স্বপ্ন দেখা শুরু হয়। পরমা বুঝতে পারছে কিছু একটা হচ্ছে, কিন্তু কি সেটা বুঝতে পারছে না। বিকেলের দিকে তার দাদা বৌদিরা এসে গেছিল। দাদা আসতে ওর মা আর ও দুজনেই একটু শান্ত হলো। রাতে হাসপাতালেই বাবাকে রাখা হলো। ওরা সবাই ফিরে এলো বাড়িতে। রাতে হঠাৎ কিসের একটা আওয়াজে ঘুম ভেঙে যায় তার। কিন্তু ঘুম ভাঙলেও নড়তে পারছে না সে, শরীরে কোনো সাড় পাচ্ছে না। মুখ দিয়ে আওয়াজ বের করবে তারও উপায় নেই। আর তখনই সে দেখতে পেল তাকে। ছাদের ওপর উল্টো হয়ে ঝুলে আছে কালো ছায়ামূর্তি। মুখে লেগে আছে বিভৎস এক হাসি। ভয়ঙ্কর রক্তহীন করা সেই দৃষ্টি যেন পরমার অসহায়তাটাকে উপভোগ করছে সে। তার হাত দুটো লম্বা হয়ে নেমে আসছে পরমার দিকে। পরমা কিছুই করতে পারছে না, মনে মনে শুধু চাইছে যেন কেউ ওকে বাঁচাক। প্রকাণ্ড কালো একটা হাত এসে টিপে ধরল পরমার গলা। আর পরক্ষণেই জেগে উঠল পরমা। সারা গা ঘামে ভিজে আছে। এরম চলতে থাকলে তো সে ঘুমোতেই পারবে না। কেন হচ্ছে ওর সাথে এরকম? ওকে কি তাহলে কোনো ভালো সাইকোলজিস্ট দেখাতে হবে? ভাবতে ভাবতে বাইরের ঘরে আসে জল খাবার জন্য। আলো জ্বালিয়ে জল খেতে গিয়েই নজর পড়ে সামনের দেওয়ালে ঝোলানো আয়নাটার দিকে। ওর গলার কাছে এরকম লাল লাল আঙুলের দাগ এলো কোথা থেকে? আয়নার কাছে গিয়ে ভালোভাবে দেখে দাগগুলো। গলার উপর স্পষ্ট লাল আঙুলের দাগ। কিন্তু এছাড়াও যেটা লক্ষ্য করলো সেটা হলো ওর চোখের মনির পাশে একটা ছোট্ট লাল রঙের ছোপ। পরমার চোখে এবার ভয়ের ভাব ফুটে উঠেছে। পরের দিন এমনিও কলেজের ছুটি। মা বাড়িতেই থাকবে বৌদির সাথে, আর দাদা যাবে বাবাকে দেখতে। পরমা সোজা গিয়ে পৌঁছালো পাইন কাকুর বাড়িতে। ট্রেন লাইনের কাছে ঘোষেদের লিচু বাগান পেরিয়ে
একটা ছোট্ট একতলা বাড়ি। সেখানেই পাইন কাকু থাকেন। কেউ খুব একটা আসা যাওয়া করে না। পরমা গিয়ে দরজায় কড়া নাড়ল। কিছুক্ষণ পরেই বেরিয়ে এলো পাইন কাকু। চোখ কোটরাগত, একটা চোখ সম্পূর্ণ লাল। দেখে মনে হবে যেন ৮০-৯০-এর কম বয়স হবে না। ও পরমা, এখানে কেন এসেছিস? এই বলতে বলতে পরমা আর পাইন কাকু ঘরের মধ্যে ঢুকল। দিনের বেলাতেও ঘরে কোনো বিশেষ আলো নেই। দেওয়াল ভর্তি বিভিন্ন দেশের খবরের কাগজের কাটা ছবি। আমার কাছে সময় নেই পাইন কাকু, তাই সোজাই বলছি, সত্যি করে বলো বাবার কি হয়েছে? কাকু যেন একটু নড়ে চড়ে বসল। আমি কিছু জানি না, এখন তুই আয়, আমার অনেক কাজ আছে। না পাইন কাকু, আমি জানি তুমি কিছু একটা জানো। বললাম তো কিছু জানি না। উঠে গেল লোকটা। কাছের একটা পেয়ালা থেকে ১ কাপ কফিতে চুমুক দিল। না পাইন কাকু, তুমি বাবার সাথে দেখা করেছিলে বাবার শরীর খারাপ হওয়ার আগে। এমনকি বাবার হাসপাতালেও সেদিন তোমাকে দেখলাম। তুমি বলবে কি হয়েছে? বলছি তো আমি কিছুই জানি না। কেন বিরক্ত করছিস আমাকে? হয় তুমি বলো, না হলে আমি এক্ষুনি পুলিশ ডাকবো আর বলবো তুমি আমার বাবার উপর কিছু করেছো। ডাক ডাক, আমাকে ভয় দেখিয়ে কি হবে? তোর যদি মনে হয় আমাকে পুলিশে দিলে তোর বাবা সুস্থ হয়ে যাবে, দিয়েই দেখ না। এরকম কেন করছো কাকু? আমরা তোমার কি ক্ষতি করেছি? কি আনন্দ পাচ্ছ এভাবে আমাদের পরিবারকে কষ্ট দিয়ে? আরে কতবার বলবো আমি কিছু করিনি। তোকে বোঝালেও বুঝবি না। তোর বাবাকেও বোঝাতে গেছিলাম, সেও বিশ্বাস করেনি। করবেই বা কেন? আমি তো পাগল, আমি তো যা ইচ্ছা তাই বকবক করি। পরমা এবার একটু কাছে গিয়ে বলল, আমাকে বলো কাকু, আমি বিশ্বাস করব। নিজের বাবাকে সুস্থ করার জন্য যা দরকার আমি করব। পাইন কাকু ছাঁচিয়ে বলল, ঘোড়ার টিম বিশ্বাস করিস? যা গিয়ে তোদের বিজ্ঞানের বইটা মুখ গুজে বসে না। ওই তো এত বিজ্ঞান জানা ডাক্তারেরা পারছি কিছু করতে? পারবে না। ও যতক্ষণ না ছাড়বে তোর বাবাও উঠবে না। কে কাকু, কে ছাড়ছে না? বোবা। বোবা? সেটা কি? এক ধরনের প্রেত। না না না, ঠিক প্রেত নয়, নিম্নস্তরীয় এক প্রাণী। কি কি সব বলছো পাইন কাকু? কোটি কোটি লোক ওকে দেখেছে পরমা, শুধু এখানে নয়, পৃথিবী জুড়ে। জাপানে এদেরকে কানিসাবাড়ি বলে ডাকে, জাঞ্জিবারে এদেরকে পাপা বাবা বলে ডাকে, আমেরিকাতে এদেরকে নাইট হ্যাক বলে, কিন্তু এখানে আমাদের বাংলায় একে বলে বোবা। সব জায়গায় এর অস্তিত্বের প্রমাণ আছে। মধ্যযুগীয় লেখার থেকে আরম্ভ করে পাল কূপ, এমনকি পৃথিবীর সব থেকে পুরনো শিলা লেখেও এই প্রাণীর কথা লেখা আছে। পাইন কাকুর লাল চোখটা যেন চল চল করে উঠল সেই অন্ধকারে। সবার প্রথমে এর ব্যাপারে তথ্য পাওয়া যায় পেরুর গুফা চিত্রে, যা কিনা ৯,০০০ বছর আগের অনুমান করা হচ্ছে। ভেবে দেখ পরমা, এই প্রাণীটা রামায়ণ মহাভারতেরও আগের থেকে আছে এখানে। পরমা ছবিগুলোর দিকে তাকাল, কেমন যেন একটা গা শিরশিরানি অনুভূতি হলো তা। ফুসিলি ইতালিয়ান আর্টিস্ট ১৭৮১ সালে প্রথম এর ছবি এঁকেছিল। এই দেখ। এই বলে ফুসেলির আঁকা প্রথম বোবার ছবিটা এনে দেখায় পরমাকে। আমি তোর বাবাকেও বোঝাতে গেছি না, কিন্তু তোর বাবা হে বুঝতে পারেনি। ও ভেবেছিল ওর পুজোর সামগ্রী দিয়ে ও হয়তো হয়তো জিনিসটাকে ঠেকাতে পারবে। দেখলি তো কি হলো, ওকে ঠেকানো যাবে না। পরমা বিশ্বাস করেও নিত, কিন্তু মনে পড়ে গেল প্রফেসর তীর্থঙ্করের লেকচার। প্রফেসর ভালোভাবেই বুঝিয়েছিল বোবায় পাওয়া বা স্লিপ প্যারালিসিস কাকে বলে। আচ্ছা, এগুলো তো হ্যালুসিনেশন বা মনের ভ্রম হতে পারে। রাগ ফুটে উঠল পাইন কাকুর মুখে। ভ্রম? ভ্রম তাই না? যতীনের বউ দুজনেই তো ঘুমন্ত অবস্থায় মরে গেছিল। একবারও জিজ্ঞেস করেছি তারা মরার আগে কাউকে দেখতে পেত কিনা? তোর বাবা, আমরা সবাই ভ্রম দেখেছি। তাহলে
তাই না? কি একটা বলতে গিয়ে হঠাৎ থেমে গেল পাইন কাকু। তার দৃষ্টি পরমার চোখের দিকে, তারপর কেমন যেন দুপা পিছিয়ে গেল। তুইও ওকে দেখেছিস? তুইও ওকে দেখেছিস? না, সেরকম তো। পরমা কথা বলা শেষ করার আগে পাইন কাকু দৌড়ে এসে পরমার চোখের পাতা টেনে ধরল। তারপরেই বলল, এই তো এই তো, তো তোকে চিহ্নিত করে দিয়েছে। পরমা নিজেকে একটু দূরে সরিয়ে নিল পাইন কাকুর থেকে। লোকটাকে এরকম আলো আধারের মধ্যে কেমন যেন অদ্ভুত লাগছে। পাইন কাকু বলল, এই প্রথম নহেও মানুষ মারছে। এই দেখ, এই দেখ। দেওয়ালে টাঙানো একটা খবরের কাগজের ওপর দেখালো, 1977 সাল 900টা চীনের রেফিউজি ঘুমের মধ্যে মারা যায়। তারপর এই দেখ, 1983 থাইল্যান্ড 250 জন মানুষ একসাথে ঘুমের মধ্যে মারা যায়। এদের মধ্যে বেশিরভাগই বলেছিল যে তারা স্বপ্নে বুকের ওপর কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। কোনো ডাক্তার, কোনো সাইকোলজিস্টের পেছনে তন্তা এই মৃত্যুগুলোর কারণ বের করে দেখা। আমি নিজের নাম পাল্টে দেব। আর এখন বোবা এখানে নিজের হত্যা লীলা শুরু করেছে। পরমা একটা ঢোক গিলে বলল, কিন্তু এটা কি করে সম্ভব? কোটি কোটি লোক তাকে স্লিপ প্যারালাইসিসের সময় দেখতে পায়, কিন্তু সে তাদের সবাইকে মারে না কেন? আমি জানি না। পাইন কাকুর গলা ভেঙে যাচ্ছে। স্পষ্টতই বোঝা যাচ্ছে এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে তিনি। এতগুলো মৃত্যু, কোনো প্যাটার্ন তো থাকবে। আমি একটাও প্যাটার্ন খুঁজে পাচ্ছি না। তবে হ্যাঁ, বড় কোনো দুর্ঘটনার পরই সে শিকারে বেরোয়। এমন কোনো দুর্ঘটনা যেখানে বহু সংখ্যক মানুষ মারা যায়, আর তারপরেই আসে কোটি কোটি মানুষের কান্না, কষ্ট, হাহাকার। তাকে নিয়ে আসে পরলোক থেকে এই অলোকে। দেবতাদের আহ্বান করতে যেমন মন্ত্র লাগে, বোবাকে ঢাকার জন্য এমন কিছু কাজ করে নিশ্চয়ই। কিন্তু বিগত 15 বছরে পালপাড়া বা বাংলায় কোনো সেরকম বড় দুর্ঘটনা ঘটেনি। ও হয়তো আমাদের চোখে পড়েনি। তাহলে সেটা বড় দুর্ঘটনা কি করে হলো? পালপাড়া ছোট্ট শহরতলি জায়গা, কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হলেও সবাই খবর পায়। আমাকে ক্ষমা করো পাইন কাকু, আমার মনে হচ্ছে। তোকে বুঝতে হবে পরমা, আমার উপর বিশ্বাস কর। তোমাদের সবার প্রাণ এটার উপর নির্ভর করছে। তোর তো এখন দ্বিতীয় অবস্থা চলছে, তাই না? দ্বিতীয় অবস্থা? এইসব বলছো? ও একটু একটু করে আসে, এইদিকে আয় দেখাচ্ছি। পাইন কাকু ওকে নিয়ে গেল ঘরের ভেতরে। ঘর ভর্তি চোখের ছবি আটকানো, কয়েকটার ওপর নাম্বার লেখা। পাইন কাকু উত্তেজিত হয়ে বলতে আরম্ভ করলো, দেখ দেখ, প্রথম অবস্থা, ঘুমের মধ্যে প্যারালাইজড হয়ে যাবে, আর তারপর তাকে দেখতে পাবে। কোটি কোটি লোক জীবনে কখনো না কখনো এই অবস্থার অনুভূতি করেছে, কিন্তু এর বেশি না। কিন্তু আমাদের মতো কিছু হতভাগ্যের জন্য হচ্ছে দ্বিতীয় অবস্থা। চোখের মনির পাশে লাল রঙের একটা দাগের উপস্থিত হওয়া। এই দাগের মানে যে এবার তোকে শেষ করে দেবে। পরমার চোখে পড়ল দেওয়ালে টাঙানো বিভিন্ন লাল লাল চোখের ওপর। এইখানে এখন তুই আর আমি আছি পরমা, আর এরপরেই আছে তৃতীয় অবস্থা, যেখানে প্রাণীটা তোর দেহের ওপর আঁচড় কাটবে, পাহাঘাত করা শুরু করবে, হয়তো বা বুকের ওপর উঠে গলা টিপানোর চেষ্টা করবে। পরমার সামনে ভেসে উঠল কাল রাতের দৃশ্য। নিজের অবচেতনে তার হাত চলে গেল তার নিচের গলায়। আর এরপর চতুর্থ অবস্থা, ওকে তুই জেগে থাকা অবস্থায় দেখা শুরু করে দিবি। ও তোর জীবন নরক বানিয়ে দেবে। আর এরপর তুই ঘুমোতে গেলে আর উঠবি না। পরমা পাইন কাকুর লাল রঙের চোখগুলোর দিকে তাকিয়ে বলে, যদি এটা সত্যি হয় তাহলে তুমি এখনো বেঁচে আছো কি করে? কোনো উত্তর নেই পাইন কাকুর। চুপ হয়ে দাঁড়িয়ে থাকলো। এক মুহূর্তের জন্য দুজনেই চুপ। নিস্তব্ধতা ভাঙল তীক্ষ্ণ ঘড়ির আলার। পাইন কাকু দৌড়ে গিয়ে ঘরের কোণে রাখা ঘড়িটাকে বন্ধ করল। তারপর আবার রিসেট করে বলল, আমি মাত্র 20 মিনিটের জন্য ঘুমাই। আমি দেখেছি বোবা শুধু তখনই আসে যদি তুই গভীর ঘুমে যাস। আমি তাই ঘরের সব কটা ঘড়িকে 20 মিনিট অন্তর অন্তর বাজার জন্য সেট করে রেখেছি। আমি কখনোই 20 মিনিট আর বেশি ঘুমোই না। পরমা এবার পাইন কাকুর দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, পাইন কাকু,
তুমি শেষ কবে ভালোভাবে ঘুমিয়েছিলে? পাইন কাকু কাঁপতে কাঁপতে বলল, আমি আমি জানি না, মনে নেই। সপ্তাহ, না না না, কিছু মাস হবে হয়তো। পরমা এবার রেগে যায়। তুমি একবার ভেবেছো এই না ঘুমোনো তোমার মনের ওপর কি প্রভাব ফেলতে পারে? তোমার না ঘুমানোর জন্য এই সব উল্টোপাল্টা চিন্তা আসছে। পাইন কাকু গর্জে উঠল। সে পরমার চোখের নিচে নিজের আঙুল রেখে বলল, পরমা, তুই যেটাতে ইচ্ছে বিশ্বাস কর, বিজ্ঞান, সাইকোলজি, কিন্তু এটা মনে রাখিস, তোর চোখেও সেই লাল দাগ আছে। সে আসছে তোর জন্য। আমাদের মাত্র একটাই আশা, যে আমার, তোর বাবার, যতীনের বউ, আমাদের সবার মধ্যে কি সম্পর্ক আছে সেটা খুঁজে বের করতে হবে। এই হত্যালীলা যেভাবে হোক থামাতে হবে। পরমা নিজেকে পাইন কাকুর হাত থেকে ছাড়িয়ে বাইরের দরজা দিয়ে বাড়াতে আরম্ভ করল। পিছন থেকে ভেসে আসছে পাইন কাকুর গলা, ঘুমোতে যাস না পরমা, ঘুমোতে যাস না। টর্চের আলো এসে পড়ল পরমার চোখে। কলেজের নিউরোলজি ল্যাবে কিছুক্ষণ পরমার চোখ পরীক্ষা করে টর্চটা বন্ধ করলেন প্রফেসর তীর্থঙ্কর। মনে হচ্ছে ব্লাড ভেসেল রাপচার করেছে, যদিও সিরিয়াস কিছু নয়, অনেক লোকেরই হয়। বহু বহু লোক মারা গেছে, এটার কি ব্যাখ্যা দেবেন? ওদের প্রত্যেকের মেডিকেল হিস্ট্রি না দেখে আমি কি, কেউ কোনো ব্যাখ্যা দিতে পারে না। আর মালয়েশিয়ায় যে 100 জন রিফিউজি মারা গেল, সেটার কি? সাডেন আনএক্সপেক্টেড ইন্টারনাল ডেথ সিন্ড্রোম, ওটা তো শুনেছ? না তো, সেটা কি? এটাকে স্যাডসো বলে, গুগল করে নিস। একই কমিউনিটি লোকের মধ্যে অনেক সময় কার্ডিয়াক অ্যারেস্ট হয় বা হার্ট অ্যাটাক। স্ট্রেস বেশি হওয়ার জন্য বা অন্য কোনো কারণে হৃদয় কমজোর হয়ে যায়। পরমা তখন চুপচাপ বসে রইল। তীর্থঙ্কর ভালোই বুঝতে পারল পরমা এখনো বিশ্বাস করতে পারছে না। তীর্থঙ্কর বলল, আচ্ছা দাদা, একটা জিনিস দেখায়। এই বলে আলমারির ভেতর থেকে একটা আঁকা বার করল, কোনো বাচ্চার হাতের আঁকা। সাদা কাগজে কালো ছায়ার মতো একটা মানুষ, লাল লাল চোখ, মাথার ওপর দুটো শিং। এটা কি? এটা হলো আমার আঁকা। যখন আমি ক্লাস 5-এ পড়ি, তখন আমার সাথে প্রথম স্লিপ প্যারালাইসিস হয়। আমি এরকম শিংওয়ালা একটা রাক্ষস দেখতে পাই। এই বলে তীর্থঙ্কর আরেকটা আঁকা দেখালো। এটাও একটা বাচ্চার আঁকা, কিন্তু এটার শরীরটা একটু আলাদা। মাথাটা গোল আর বড়, চোখ দুটো বড় বড় কালো বলের মতো, দেহটা শীর্ণকায়, অনেকটা বিদেশি সিনেমার ভিন গ্রহের প্রাণীর মতো। এটা 2 বছর আগে কলকাতার একটা পেশেন্ট ডেকেছিল স্লিপ প্যারালাইসিস থেকে ওঠার পর। ও মনে করেছিল অন্য গ্রহের প্রাণীরা তাকে নিয়ে যেতে এসেছে। এবার আমাকে বলো, বোবা কি রূপ বদলে বদলে কখনো রাক্ষস বা কখনো এলিয়েন হয়ে আসির? পরমা চুপ। আমি যখন ছোট ছিলাম, এলিয়েন কাকে বলে, কেমন দেখতে হয়, কিছুই জানতাম না। তখন আমরা শুনেছিলাম রাক্ষস খক্ষসের গল্প, তাই আমার মন রাক্ষসের আকৃতির কল্পনা করেই আমাকে দেখালো। কিন্তু এখনকার যুগে এলিয়েন কেমন দেখতে হয় সেটার একটা ধারণা এনেছে, আর সেটারই একটা প্রতিরূপ স্লিপ প্যারালাইসিসে দেখিয়েছে। এবার বুঝলে, ওগুলো সবই মনের ভ্রম। আর মানুষ একই রকমের আকৃতি দেখে কারণ আমাদের কালচারে আর সমাজে এর পেছনে কিছু হাত আছে। তবে মূল কথা হলো পরমা, বোবা বলে কিছু নেই, আর স্লিপ প্যারালাইসিসে কারোর মৃত্যু হয় না। পরমার বুকের উপর থেকে যেন একটা ভার নামল। সেদিন বাড়ি ফিরে বাবাকে দেখতে গেল পরমা। বাবার এখনো ঘুম ভাঙেনি। ডাক্তাররা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেদিন ফিরতে রাত হয়েছিল পরমার। খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল সে। হঠাৎ মাঝরাতে ঘুম ভাঙল তার। কিন্তু এ কি, দেহ নাড়তে পারছে না কেন? স্লিপ প্যারালাইসিস। মুখ নড়ছে না তার। এদিকে উপরের পাখাটা বন্ধ, সেখান থেকে ঝুলে আছে একটি কালো দেহ। পরমা আটকে উঠল, কিন্তু নড়তে পারল না। সে দেখছে ধীরে ধীরে সেই কালো দেহটা নেমে আসছে ওর উপর, কিন্তু চেয়েও কিছু করতে পারছে না পরমা। পরক্ষণেই একটা বড় ঝাঁকুনি দিয়ে ঘুম ভাঙল পরমার। না, কেউ কোথাও নেই। মাথার উপর পাখাটা ঘুরছে,
কাশি উঠল তার, গলায় যেন কিছু একটা আটকে গেছে, বা কেউ যেন অনেকক্ষণ ধরে গলা টিপে রেখেছিল তার। বাকি রাতটা ঘুম হলো না পরমার। চোখ বন্ধ করলেই সেই ভয়ঙ্কর ছায়ামূর্তি চোখের সামনে ভেসে উঠছে। বারবার নিজের মনকে বুঝিয়ে যাচ্ছে যে সবই মনের ভ্রম, কিন্তু না, চোখ বন্ধ করলেই মনে হচ্ছে যেন আশেপাশে দাঁড়িয়ে সে। পরদিন কলেজে পৌঁছে পরমা নিজের সিটে গিয়ে বসল। ক্লাসে মন্ডল স্যার এসে অর্গানাইজেশনাল বিহেভিয়ারের ক্লাস নিচ্ছিল। ক্লাস পুরো অন্ধকার, সামনের প্রজেক্টরে প্রেজেন্টেশন চলছে, স্যার মাইকে পড়িয়ে যাচ্ছে। পরমার হঠাৎ চিমনি লাগলো। সারা রাত ভালো ঘুম হয়নি তার। হঠাৎ কানের পাশে একটা হিসিসানি আওয়াজ পায় সে। পায়ের নিচে কিছু একটা যেন হেঁটে চলে বেড়াচ্ছে। পরমার নজর গেল তার টেবিলের নিচে, আর পরক্ষণেই রক্ত হিম হয়ে গেল। টেবিলের নিচ থেকে ধীরে ধীরে উঠে আসছে একটা কালো আকৃতি। পরমা কিছুই করতে পারছে না, নড়াচড়া করতে পারছে না সে। কি হচ্ছে ওর সাথে? ও কি তবে আবার স্বপ্ন দেখছে? কেউ ওকে জাগাচ্ছে না কেন? টেবিলের নিচ থেকে বেরিয়ে আসছে একটা কালো কুচকুচে হাত, তার আঙুলগুলো ঢুকতে শুরু করেছে পরমার নাকে। নিঃশ্বাস নিতে পারছে না পরমা। একটা তীক্ষ্ণ আওয়াজ এসে লাগলো তার কানে। পিরিয়ড শেষ হওয়ার ঘন্টি। পরমা দেখে সব স্বাভাবিক, কিন্তু নাকের কাছে কি একটা যেন অনুভব করল। ওয়াশরুমে গিয়ে আয়নার দিকে তাকাতেই দেখে নাক দিয়ে রক্ত পড়ছে তার। মেডিকেল রুমে গিয়ে আগে ওষুধ নিয়ে নাকের রক্ত বন্ধ করল সে। হঠাৎ ফোন বেজে উঠল। পরমা ফোন তুলতেই ওপাশ থেকে মায়ের গলা। রায়, পাইন কাকু। কি হয়েছে মা? তোমাকে এমন শোনাচ্ছে কেন? রাই, পাইন কাকু কাল রাতে মারা গেছে। ফোনটা পড়ে গেল পরমার হাত থেকে। পরমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। যতীন কাকু আর তার বউ মারা গেল, পাইন কাকু মারা গেল। এরপর কি? এরপর কি সে মারা যাবে, নাকি বাবা? সত্যি কি বাবাকে বোবায় ধরেছে? কলেজের একটা ফাঁকা করিডোরে এক কোণে বসে ফোন ঘাটা শুরু করে সে। ওর উদ্দেশ্য ঘুমন্ত মানুষের মৃত্যুর কেসগুলোর দিকে, তবে সাধারণ মৃত্যু নয়, যেখানে একাধিক মানুষ পরপর ঘুমের মধ্যে মারা গেছে। লক্ষ্য করে দেখল যে এরকম ঘটনার কিছুদিন আগে পাইন কাকুর বলার মতো সত্যি কোনো বড় দুর্ঘটনা হয়েছিল, কিন্তু সেরকম কোনো দুর্ঘটনা এখানে তো হয়নি। বোবাকে ডাকার জন্য তো কোনো বড় দুর্ঘটনা লাগে। পরমা কি কিছু মিস করছে? না, বেশি দেরি করা যাবে না। এই রহস্যের সন্ধান না করলে বাবা আর ওর জীবন শেষ হয়ে যাবে। প্রথম মৃত্যুটা হয় যতীন কাকুর, কিন্তু সেটা কি আদেও প্রথম মৃত্যু, নাকি? যতীন কাকুর ব্যাপারে খোঁজ নেওয়া শুরু করে সে। নিজের চেনাশোনা সবাইকে ফোন করে যা বুঝতে পারে, মরার কিছু আগের থেকেই সে কলকাতায় কোনো কাজে গিয়েছিল। কলকাতায় কি তবে? 2 মাস আগে কলকাতায় একটা মারাত্মক অগ্নিকাণ্ড ঘটেছিল মোহাম্মদ আলী পার্কের কাছে। কি যেন নাম ছিল দোকানটার। গুগল করতেই নিউজ আর্টিকেল আর দোকানটার নাম দুটোই পেয়ে গেল। বহু লোক মারা গেছিল তাতে। তবে কি এই অগ্নিকাণ্ডের জন্যই যতীন কাকু কোনোভাবে তাই? কিন্তু সেটা সে জানবে কি করে? কলকাতায় পরমার চেনাশোনা বলতে আছে মাত্র রিনি। সে রিনিকে তৎক্ষণাৎ ফোন করে দোকান আর যতীন কাকুর ব্যাপারে খোঁজ নিতে বলল। রিনি বলল সে যত তাড়াতাড়ি সম্ভব জানাচ্ছে। যদিও ধরে নেওয়া যায় যে যতীন কাকুর কোনোভাবে ওই অগ্নিকাণ্ডের পেছনে হাত ছিল, আর তার জন্য অবচেতনে সে নিজেকে দায়ী করেছিল, তাহলে যতীন কাকুর বউ মারা গেল কেন? যতীন কাকুর বউও কি? হঠাৎ পরমার মনে পড়ল সেদিন পুলিশ নিয়ে যাওয়ার সময় যতীন কাকুর স্ত্রী একবার মাত্র বলেছিল, হ্যাঁ, এসব দোষী তো আমার, আমি তো দোষী এসবের। ওর এই কথাটা শুনেই তো পুলিশ ওকে অ্যারেস্ট করেছিল। আর পাইন কাকু এর মধ্যে কি করে জড়ালো? যদিও পাইন কাকু কম লোককে ভুলভাল তাবিজ কবচ বেচে টাকা রোজগার করেনি,
সেগুলোর বিবেকবোধ তো থাকবেই, কিন্তু বাবা, সে তো জীবনে কোনো ভুল কাজ করেনি। বাবাকে কেন কুমায় যেতে, আর বাবাকে মারল নাই বা কেন? এতগুলো প্রশ্ন এসে পরমার মাথায় চোট বাঁধছে। পাইন কাকু বেঁচে থাকলে হয়তো ব্যাপারটা একটু সুরাহা হতো। ফোন বেজে উঠল। রিনি ফোন করছে। ভালোই জলদি কাজ করেছে মেয়েটা। ফোন ধরে কিছুক্ষণ কথা বলে পরমা। রিনির সাথে কথা বলে যা বোঝা গেল তার সারাংশ হলো এই: যতীন কাকুর কোনো একটা এমার্জেন্সি ফায়ার সেফটি কনসাইনমেন্ট মোহাম্মদ আলী পার্কের একটা দোকানে পৌঁছানোর কথা ছিল, কিন্তু যতীন কাকু সেখানে সময় মতো পৌঁছায় না, কারণ কলকাতায় তার এক বান্ধবী আছে, তার সাথে দেখা করতে চায়। পরমা ভাবল হয়তো এই বান্ধবীর ব্যাপারটাই কাকিমা জানতে পেরেছিল। সেদিন রাতে ঝগড়া করেছিল, যার কারণে সে নিজেকে যতীন কাকুর মৃত্যুর দায় ভাবে। ফাঁকা করিডর দিয়ে হেঁটে যাচ্ছিল পরমা। মাথায় চিন্তা, কি করবে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ একটা আওয়াজ এসে কানে লাগে তার। পরমা! এ তো চেনা গলা। পরমা ঘুরে দেখে তার বাবা দাঁড়িয়ে। কিন্তু এই কি, এরম আবছা আবছা দেখাচ্ছে কেন তাকে? পরমা কিছু বলার আগেই তার বাবা বলে উঠল, আমাকে বাঁচাও পরমা। করুণ সেই স্বর যেন মিলিয়ে গেল সেই ছায়ামূর্তিটার সঙ্গে। কি করবে পরমা বুঝতে পারছে না। জীবনে কখনো নিজেকে এত অসহায় বোধ করেনি। আরে পরমা, ওখানে কি করছো? প্রফেসর তীর্থঙ্কর এসে দাঁড়িয়েছে ততক্ষণে। পরমা তীর্থঙ্করকে সব কথা খুলে বলল। তীর্থঙ্কর ওকে নিয়ে যায় নিজের ল্যাবে। সেখানে একটা সুন্দর সোফায় পরমাকে শুতে বলে। তীর্থঙ্কর জানে এই মুহূর্তে পরমাকে বোঝাতে গেলেও সে কিছু বুঝবে না। তার চেয়ে বরং অন্য একভাবে পরমাকে সাহায্য করতে হবে। পরমাকে সোফায় শুইয়ে দিয়ে তার কানে হেডফোন লাগিয়ে দেয়। এরপর চালিয়ে দেয় লো ফ্রিকোয়েন্সির আওয়াজ। এতে পরমা সহজেই ঘুমে ঢলে পড়বে। তীর্থঙ্কর জানে বোবা বলে আদেও কিছু নেই। আশেপাশের পরপর মৃত্যুর জন্য ঘুমের প্রতি একটা ভয় জন্মেছে। তাছাড়া ওর বাবার অবস্থা ওকে ভাবিয়ে তুলছে। সব মিলিয়ে পরমার মন জন্ম দিয়েছে বোবা নামের এক কাল্পনিক দানবের, যা পরমার অবচেতন মনে লুকিয়ে থাকা ভয়ের একটা মানবীকরণ মাত্র। আর সেটাকে ঠিক করার মাত্র একটাই উপায়, পরমাকে নিজের ভয়ের মুখোমুখি হতে হবে। না হলে এরপর হ্যালুসিনেট করা শুরু করবে, তখন ওকে ফিরিয়ে আনা মুশকিল হবে। পরমা চোখ খুলল। সে এখন শুয়ে আছে অন্ধকারময় একটা ঘরে। নড়তে পারছে না পরমা। কিন্তু এবার শুয়ে থাকলে হবে না, ওর বাবাকে বাঁচাতে হবে। দেহের ওপরের জায়গাটা নড়ছে না, কিন্তু নিচের জায়গাটা, হ্যাঁ, নিচের দিকটায় সার আছে পরমার। সে আস্তে আস্তে তার নিচের দিকের দেহটা সে নিচের দিকের দেহটা খুঁজতে লাগলো। হ্যাঁ, একটু একটু করে নামছে সে। কিন্তু এই কি, কিছু দেখতে পাচ্ছে না কেন? চোখের সামনে কেউ যেন তার কালো কাপড় বেঁধে দিয়েছে। একটা অজানা ভয় চাকিয়ে ধরল তাকে। পাগলের মতো দৌড়ালো সে। কতক্ষণ দৌড়াচ্ছে জানে না, কিন্তু কিছুক্ষণ পর সে আবছা আবছা দেখতে পাচ্ছে। এই কি, সে যে এত দৌড়ালো, কিন্তু এখনো সেই ল্যাবের ভেতরেই আছে। পিছনে ঘুরে তাকানো, আর তখনই রক্তহীন হয়ে গেল তার। সোফার ওপর শুয়ে আছে পরমা, কিন্তু তাহলে এখন যে দাঁড়িয়ে নড়াচড়া করছে সে তাহলে কে? নিজের হাত পায়ের দিকে তাকানো। তার হাত পাগুলো যেন স্বচ্ছ, ভেতর দিয়ে যেন সবই দেখা যাচ্ছে। তাহলে কি পরমা মারা গেছে? সে দেহের দিকে যেতে গেল। না, ওকে দেহে ফেরত যেতে হবে। কিন্তু নিজের দেহের কাছে যেতেই আবার চোখের সামনে অন্ধকার। বুঝতে পারল সে যত দেহের থেকে দূরে থাকবে ততই সে দেখতে পাবে। আরও একটা জিনিস লক্ষ্য করল, তার পেটের কাছ থেকে একটা পাতলা সাদা সুতো মতো জিনিস হাওয়ায় ভেসে গিয়ে জুড়েছে তার দেহের সাথে। সুতোটাকে ধরতে গেল, কিন্তু ধরা যাচ্ছে না।
হঠাৎ পরমার কানে এলো, পরমা, আমাকে বাঁচাও। এ তো তার বাবার আওয়াজ, বহু দূর থেকে ভেসে আসছে। পরমা সেই ঘর থেকে বেরোতেই দেখে এক অন্ধকারময় জগৎ। দূর দূর অবধি কিছু দেখা যাচ্ছে না। এক বিশাল শূন্যতার মাঝে দাঁড়িয়ে আছে সে। তার পিছনে শুধু একটা দরজা। ওই অন্ধকারের মধ্যে কোনোভাবে শুধু ওই দরজাটাই স্পষ্ট দৃশ্যমান। আবার ভেসে এলো তার কানে বাবার গলা। সে সেই অন্ধকারের মধ্যে ছুটতে লাগলো সেই আওয়াজ লক্ষ্য করে। সে টের পাচ্ছে অসংখ্য ছায়ামূর্তি যেন ওর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। ভয় লাগছে তার, কিন্তু বাবাকে বাঁচাতে হবে। তার চারিদিকে ঘিরে আসছে সেই ছায়ামূর্তিরা, ছোট, লম্বা, মোটা, রোগা, বিভিন্ন আকারের বহু বহু ছায়ামূর্তি। আর যত তারা পরমাকে ঘিরে ধরছে ততই যেন পরমার ভয় বেড়ে যাচ্ছে। কিছু একটাতে হোঁচট খেয়ে পড়ল পরমা। নিজেকে সামলে নিয়ে উঠতেই দেখে সে নিজের বাড়ির শোয়ার ঘরে। কিন্তু এখানে কিভাবে এলো সে? পরমা, তুই এখানে কি করছিস? সে ঘাড় ঘুরিয়ে দেখে এক কোণে তার বাবা একটা চেয়ারের সঙ্গে বাঁধা পড়ে আছে। পরমা দৌড়ে যায় তার বাবার কাছে, তার মুখে চোখে আতঙ্ক। এখানে কিভাবে এলি? তাড়াতাড়ি পালা, ওর আসার আগে পালা। পরমা দড়ি খুলতে খুলতে বলল, কার আসার আগে বাবা? কে এসেছে? এই সবই আমার দোষ। মানে? ছোটবেলায় আমার দিদা আমাকে জন্মের সময় একটা রক্ষা কবচ বানিয়ে দেন, কারণ আমার কুণ্ডলী রেখে তিনি নাকি কোনো ভাড়া মতো কিছু দেখেছিলেন। কিছুদিন আগেই পাইন এসে বলল ওর নাকি কি একটা সমস্যা হচ্ছে, কোনো এক প্রেত নাকি ওকে তাড়া করে বেড়াচ্ছে। আমি তাই সাহায্য করার জন্য ওকে আমার কবচটা দিয়েছিলাম, কিন্তু তখন কি জানতাম যে তার খেসারত এভাবে দিতে হবে। তুই এখানে বেশিক্ষণ থাকিস না, তাড়াতাড়ি পালা, না হলে ও চলে আসবে। কে চলে আসবে? কার কথা বলছো? পরমার বাবার উত্তর দেওয়ার আগে পরমার কানে আসলো একটা ভারী পায়ের শব্দ। ধীরে ধীরে এগিয়ে আসছে কেউ তাদের দিকে, আর তারই সাথে কানে আসছে একটা হাসির শব্দ। পরমা দড়িগুলো হাত চালিয়ে খুলতে লাগল। অন্যদিকে পেছনে ততক্ষণে এসে দাঁড়িয়েছে প্রকাণ্ড দানবাকৃতি ছায়ামূর্তি। নিজের প্রকাণ্ড হাত সে ধীরে ধীরে এগিয়ে দিচ্ছে পরমার দিকে। কিন্তু ততক্ষণে পরমা নিজের বাবার দড়িগুলো খুলতে সফল হয়েছে। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে দুজনে দৌড়তে লাগলো। অন্ধকারময় জগতে দূরে এক কোণে দেখা যাচ্ছে একটা দরজা, যেই দরজা দিয়ে পরমা এসেছিল। প্রাণপণে দৌড় লাগালো দুজনে সেদিকে। পিছন থেকে আওয়াজ আসছে এক দানবের চিৎকার, ধেয়ে আসছে সে তাদের দিকে। পরমা দরজার সামনে পৌঁছাতেই যাবে, হঠাৎ নিজের গলার আশেপাশে অনুভব করলো একটা শক্ত হিমশীতল হাত। কেউ যেন প্রবল জোরে গলা টিপে ধরেছে তার। এবার কি হবে? একটা ঝাঁকুনি দিয়ে ঘুম ভেঙে গেল পরমা। উঠেই দেখে প্রফেসর তীর্থঙ্কর একটা ইঞ্জেকশন নিজের টেবিলে রাখছে। কি হয়েছিল? বাবা কোথায়? তোমাকে অনেকবার ডেকেও ঘুম ভাঙানো যাচ্ছিল না, তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, তাই বাধ্য হয়ে অ্যাড্রেনালিন ইনজেক্ট করতে হলো। চিন্তা করো না, তুমি এখন ঠিক আছো। কিন্তু বাবা। তীর্থঙ্কর এরপর ফোনটা এগিয়ে দিল। তোমার মা ফোন করেছিল, নিজেই কথা বলে নাও। পরমা ফোন করতেই ওপাশ থেকে ভেসে এলো একটা চেনা কণ্ঠস্বর। পরমা, তুই ঠিক আছিস তো? পরমার বাবার কণ্ঠস্বর শুনে আর নিজেকে সামনে রাখতে পারল না। ওপাশ থেকে ওর বাবা বলল, আজ আমি জীবিত ফিরেছি তোর জন্য রে মা। দিদিমার রক্ষা কবচ হারিয়েছি, কিন্তু তুই থাকতে আমার কোনো রক্ষা কবচ লাগবে না। পরমা এরপর তীর্থঙ্করের থেকে অনুমতি নিয়ে নিজের বাবার সঙ্গে দেখা করতে যায়। পরমাকে সুস্থ দেখে মনে মনে খুশি হয় তীর্থঙ্কর। পরের ক্লাসের সময় হয়ে গেছে, এবার ওকেও বেরোতে হবে। হুট করে পা চোখটা কেমন জ্বালা জ্বালা করে উঠল। কিছু ঢুকলো না কি চোখে? মোবাইলের সেলফি ক্যামেরাটা অন করে দেখে পা চোখের কাছে একটা লাল দাগ।